বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। মানে বোঝা যাচ্ছে যে প্রথম দিনটি অন্ততপক্ষে বাংলাদেশের জন্য বাংলাদেশের ফেভারে দিনটি ছিল। 3টি সেশনের যদি আমরা বিশ্লেষণ করি, 3টি সেশনে কিন্তু বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে। একটু চমকপ্রদ ছিল টসের পরের সিদ্ধান্তটা, কারণ টস জিতে পাকিস্তান অধিনায়ক কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একটু আমরা যদি বাংলাদেশের মিরপুরের মাঠ যদি আমরা অতীত বিবেচনা করি, তাহলে চতুর্থ ইনিংসে কিন্তু মিরপুরের মাঠে ব্যাটিং করাটা একটু কষ্টকর। পাকিস্তান অধিনায়ক বা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল ফিল্ডিং করার। হয়তোবা তারা আসলে একটু গ্রিন উইকেট দেখেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ধারণা হয়তোবা ছিল যে তাদের পেস অ্যাটাক মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলী মিলে বাংলাদেশের উপর বেশ চড়াও হতে পারবেন। খুব একটা অবশ্য ভুল ছিল না, কারণ ম্যাচের শুরুতে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে বাংলাদেশ কিন্তু 31 রানে 2 উইকেট হারিয়ে বসেছিল। বাংলাদেশ দলের 2 ওপেনার কিন্তু 31 রানের মধ্যেই ফিরে গিয়েছিলেন। তো বাংলাদেশ দলেরও কিন্তু ব্যাটিং বিপর্যয়ের একটা সম্ভাবনা দেখা গিয়েছিল, কিন্তু দারুণভাবে বাংলাদেশ দল কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে। মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত 170 রানের দারুণ একটি তৃতীয় উইকেটের পার্টনারশিপ করেছিলেন, এবং এই সময়টাই কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানকে আপাতত এই ম্যাচে একটু হলেও পিছিয়ে ব্যাকফুটে দিতে পেরেছে এই উইকেট জুটিটার কারণেই। 170 রানের পার্টনারশিপ তৃতীয় উইকেটে, যেটি কিন্তু একটি রেকর্ড, কারণ এর আগে তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল 130 রানের, যা করেছিলেন অনেক আগে পাকিস্তানের মাটিতে জাভেদ ওমর বেলিম এবং মোহাম্মদ আশরাফুল। তারা দুজন মিলে 130 রানের পার্টনারশিপ করেছিলেন, যা আজ ভেঙে গেল 170 রানের এই পার্টনারশিপের মাধ্যমে। শুরুতে কিন্তু বাংলাদেশ দলও কিন্তু ব্যাটিংয়ে একটু স্ট্রাগল করছিল। শুরুতে মনে হয়েছিল যে 2 বলেই 8 রান পেয়ে গিয়েছিল বাংলাদেশ দল, কিন্তু তারপরে কিন্তু 2 ওপেনার একটু খোলসবন্দি হয়ে গিয়েছিলেন, চেষ্টা করছিলেন কোনোভাবে সারভাইভ করার। এই সময় কিন্তু মাহমুদুল হাসান জয় 6 রানে একবার লাইফ পেয়েছিলেন ক্যাচ মিসের কারণে স্লিপে, কিন্তু 8 রানের সময় আবার উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে তিনি ক্যাচ তুলে দেন। তো মাহমুদুল হাসান জয়ের যে শুরুর দিকে একটু শেকি ভাব থাকে, সেটি কিন্তু এই ম্যাচে অব্যাহত ছিল। আশা করি তিনি তার এই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন। শুরুর দিকে যে শেকি ভাবটা থাকে তার, সেটি তিনি কাটিয়ে উঠবেন। সাদমান ইসলাম নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি, দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়ে আউট হয়েছেন, কিন্তু তারপরেই কিন্তু নাজমুল হোসেন শান্তর 9ম টেস্ট সেঞ্চুরির কারণে বাংলাদেশ বেশ ভালোভাবে ম্যাচে ফিরে এসেছে। প্রথম সেশনে বাংলাদেশ দল করেছিল 100 রান 2 উইকেটের বিনিময়ে। তো প্রথম সেশনটা আসলে যদি বলি 2 দল শেয়ার করেছে, খানিকটা একটু মনে হতে পারে, তবে ওই 2 উইকেট ছাড়ার পর কিন্তু বাংলাদেশ দল খুব ভালোভাবেই প্রথম সেশনের বাকি সময়টা জুড়ে কিন্তু ডমিনেটই করেছে। তো তারপরও এই সেশনটা একটু 2 দলের মধ্যে ভাগাভাগি হয়েছে বলতে গেলে। তবে দ্বিতীয় সেশনে কিন্তু বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। এই দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল চমকপ্রদ ব্যাটিং করেছে। এই সেশনেই কিন্তু নাজমুল হোসেন শান্ত তার সেঞ্চুরিটি পেয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত এই সেশনে বাংলাদেশ দল করতে পেরেছিল 27 ওভারে 101 রান, বিনিময়ে হারাতে হয়েছে একটি উইকেট, যেটি ছিলেন নাজমুল হোসেন শান্ত, এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। তবে তিনি তার 9ম টেস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছেন আউট হবার কিছুক্ষণ আগে। 130 বল খেলে 101 রান করেন তিনি, 12টি 4 মেরেছেন এবং 2টি দারুণ 6 মেরেছেন তার ইনিংসে। আক্ষেপের বিষয় হচ্ছে মমিনুল হক সৌরভ কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। মনে করা হচ্ছিল মুশফিকুর রহিমের সাথে কিন্তু দারুণ একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। 70 রানের আরেকটি পার্টনারশিপ গড়ে ওঠে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যাওয়ার পর। তাই বাংলাদেশ দল কিন্তু সার্ভাইভ করে গিয়েছে ওই সময়টা। পাকিস্তান দল চেষ্টা করেছিল কামব্যাক করার, কিন্তু ওই সময়টা মমিনুল হক সৌরভ এবং মুশফিকুর রহিম তাদের অভিজ্ঞতা পরিচয় দিয়েছেন। দারুণভাবে তারা রিকভার করেছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পাকিস্তান দলের যেই বোলাররা বোলিং করেছেন, সেই 5 জন বোলারদের মধ্যে 4 জনই উইকেট পেয়েছেন। একমাত্র সালমান আলী আগা মাত্র 6 ওভার বোলিং করেছেন, অবশ্য তিনি কোনো উইকেটের দেখা পাননি। তবে পাকিস্তান দলের বোলারদের বেশ নিষ্প্রভই মনে হয়েছে। শাহিন শাহ আফ্রিদিকে একটু বেশি অগোছালো মনে হচ্ছিল। অগোছালো বলতে তার ফিটনেস জনিত কোনো ঘাটতি আছে বলে মনে হচ্ছিল। অবশ্য সেটি পাকিস্তান টিম ম্যানেজমেন্টই ভালো বুঝবে। তবে শাহিন শাহ আফ্রিদির সেই অ্যাগ্রেশন বা বোলিংয়ের স্পিডের একটু অভাব ছিল বলে বোঝা যাচ্ছিল। পাকিস্তান দলের এই ম্যাচে কিন্তু স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন নোমান আলী। তিনি 20 ওভার বোলিং করেছেন, 80 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন এবং সেই উইকেটটি
তো আবার মমিনুল হকের। এছাড়া খুব একটা তাকে সফল বলা যাবে না, খুব একটা ডেডলি বোলিংও তিনি করতে পারেননি। তবে ওই ওভারটিই ছিল তার মনে হয় এই ম্যাচে করা সবচেয়ে সেরা ওভার, কারণ এই ওভারটিতেই কিন্তু তিনি আরেকবার আপিল করেছিলেন মুশফিকুর রহিমের এগেনস্টে, যেটি আবার নো বল হওয়ার কারণে রিভিউ নিতে পারেনি পাকিস্তান দল। কিন্তু ওই ওভারেই কিন্তু আবার হচ্ছে মমিনুল হক সৌরভের উইকেটটি এলবিডব্লিউর কারণেই পেয়ে যান। লেগ স্টাম্পে বল পিচ করেছিল এবং সেটি লেগ স্টাম্পে আঘাত হানত। মমিনুল হক সৌরভ যদিও রিভিউ নিতে চাচ্ছিলেন না, কিন্তু মুশফিকুর রহিমের জোরাজুরিতেই নিয়েছেন। যদিও বাংলাদেশ দলের 3টি রিভিউ ছিল, তাই নেওয়াই যায় এই সময়টায়। তো রিভিউ নিয়ে অবশ্য মমিনুল হক সৌরভ বাঁচতে পারেনি, তাই একটি সেঞ্চুরি মিস হলো মমিনুল হকের। দারুণ একটি ইনিংস ছিল এবং দারুণ একটি রিকভারি হয়েছে কিন্তু মমিনুল এবং শান্তর এই জুটির মাধ্যমে। শেষ পর্যন্ত লিটন দাস এবং মুশফিকুর রহিম শেষের বাকি সময়টা কিন্তু বাংলাদেশ দলকে আর কোনো বিপদে ফেলতে দেননি। মুশফিকুর রহিম 48 রান নিয়ে অপরাজিত আছেন, অন্যদিকে লিটন দাস 8 রান নিয়ে ব্যাটিং করছেন। দ্বিতীয় দিনের খেলা তারা শুরু করতে যাবেন। দ্বিতীয় দিনে আসলে পাকিস্তান দল চাইবে যে শুরুতেই তাদের এই 2 ব্যাটসম্যানকে আউট করার, তাহলে হয়তোবা তারা ম্যাচে ফিরতে পারবে। অন্যদিকে বাংলাদেশ দলেরও চেষ্টা থাকবে লিটন দাস এবং মুশফিকুর রহিম তাদের ইনিংসটাকে কতটুকু বড় করতে পারেন, কারণ তারা যদি ইনিংসটাকে টেনে নিয়ে যান তাহলে বাংলাদেশ হয়তোবা প্রথম ইনিংসে একটি ভালো লিড পেতে পারে, কারণ বাংলাদেশ দলের বোলিং আক্রমণটাও বেশ ভালো। পাকিস্তান দল কিন্তু বাবর আজমকে ছাড়া এই ম্যাচ খেলছে, তো একটু অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ কিন্তু রয়েছে পাকিস্তানের। তো এই একটা সুবিধা বাংলাদেশ দল নিতেই পারে। বাংলাদেশ দলের পেসাররা কিন্তু দারুণ ফর্মে আছেন। বাংলাদেশ দলের পেসার হিসেবে খেলছেন কিন্তু এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। তো নাহিদ রানার দিকে কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে পাকিস্তানের গণমাধ্যমও কিন্তু নাহিদ রানা কী করেন সেটা নিয়ে বেশ আগ্রহী। তো দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে আসলে বোঝা যাবে যে ম্যাচের গতিপথটা কোন দিকে যাচ্ছে। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশন যদি বাংলাদেশ নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারে, কোনো উইকেটের পতন না ঘটে, তাহলে হয়তোবা বাংলাদেশ দল এই ম্যাচের বেশ ভালোভাবেই থাকবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম দিনটি আসলে বাংলাদেশ দলেরই ছিল, দ্বিতীয় দিনে বাংলাদেশ দল আরও ভালো করুক সেই প্রত্যাশাই থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।